থাম্বনেলে আমি লিখেছি খেলা শেষ হয়নি, অথচ এটা হওয়া উচিত ছিল খেলা শেষ। কারণ ভোট শেষ হয়ে গেছে। গতকালই বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষা সেটা প্রকাশ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাই স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল যে খেলা শেষ, এবং সেই রকমই সবাই ভাবছি আমরা। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি খেলা শেষ হয়নি। কেন শেষ হয়নি সেটা নিয়েই আলোচনা করব। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা পুরোপুরি শুনবেন, কারণ পুরো না শুনলে আমার সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যেতে পারে। তাই অনুরোধ, দয়া করে ভিডিওটা পুরোপুরি শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন খেলা শেষ হয়নি আমি বলছি। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। লাইক করলে আমার এই ভিডিও আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে। তো কালকে যখন এই জনমত সমীক্ষা প্রকাশ হলো, তখন সেই জন্য আপনাদের মতো আমিও আগ্রহ নিয়ে বসেছিলাম। টিভিতে দেখালো 8টা সংস্থা এই সমীক্ষা করেছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে। গত 21-এর নির্বাচনেও কিন্তু একই জিনিস হয়েছিল, যে বিজেপি এগিয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি। তো সেই যে ব্যাপারটা, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, বিজেপির যে সমস্ত নেতাকর্মী জেলা স্তরে যারা আছেন, মণ্ডল স্তরে, তারা কিন্তু এখনও বিশ্বাস করেন যে ওই কাউন্টিংয়ে সব কিছু উল্টোপাল্টা করে দেওয়া হয়েছিল। তো এখনও যে খেলা শেষ হয়নি যেটা বলছি, তার মূল কারণ হচ্ছে কাউন্টিং। কারণ কাউন্টিং যদি 21-এ ঠিক করা যেত, তাহলে 21-এই কিন্তু এই সরকারটা উল্টে যেত। আর এবারও যেটা রয়েছে জনমত সমীক্ষায়, সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। ফলে কাউন্টিংটা কিন্তু এখনও খুব গুরুত্বপূর্ণ, কারণ এইখানে অনেক কিছু খেলা পাল্টে যেতে পারে। দেখুন, তাছাড়াও আরও একটা ব্যাপার রয়েছে। এই যে জনমত সমীক্ষা হয়েছে, তাতে 8টা জনমত সংস্থায় জনমত সমীক্ষা করেছে। এই 8টার মধ্যে দেখা যাচ্ছে বিজেপি 5টাতে এগিয়ে রয়েছে। সেই মার্জিনও কিন্তু খুব বেশি নয়, 20-25 এরকম মার্জিন। আবার 2টো সংস্থা দেখা যাচ্ছে তৃণমূলকে এগিয়ে রেখেছে, এবং যারা তৃণমূলকে এগিয়ে রেখেছে, এই যে জনমত, জনমত তৃণমূলকে দিয়েছে 195 থেকে 205, আর বিজেপিকে দিয়েছে 80 থেকে 90। ফারাক কিন্তু অনেক বেশি দেখাচ্ছে এখানে। আবার পিপলস পালস তারাও দিয়েছে যে তৃণমূল 178 থেকে 189, আর বিজেপি 95 থেকে 110। বাকিগুলোর কথা আমি বলছি না, কারণ বাকি সবই হচ্ছে বিজেপিকে এগিয়ে রেখেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যখন সব কিছু নিয়েই আমরা এই যে সমীক্ষা সবগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তো এই দুটোও বাদ দেওয়া যাবে না, কারণ সবাইকেই সেক্ষেত্রে সমান গুরুত্ব দিতে হবে। আবার আর একটা সংস্থা সে যা করেছে সেটা হচ্ছে জেভিসি, সে কিন্তু দেখিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, সে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি বলেছিলাম 5টার ক্ষেত্রে একে যোগ করলে কিন্তু বিজেপি 6টা হয়, কিন্তু আমি এটা ওই গ্রুপে ধরিনি। তার কারণ হচ্ছে জেভিসি দেখিয়েছে যে তৃণমূল পাচ্ছে 131 থেকে 152টা আসন, আর বিজেপি পাচ্ছে 138 থেকে 159, তফাৎ মাত্র 7টা। তো এই যে 7টা আসনের তফাৎ রয়েছে, আর এইটা যদি কাউন্টিংয়ের সময় উল্টে দেওয়া যায়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই পাল্টে যাবে। কারণ তৃণমূল জানতো যে তারা এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সেই জন্যে তারা বিভিন্ন দলের যে প্রার্থী
তাদের সঙ্গে কিন্তু আইপ্যাকের মাধ্যমে আগেই যোগাযোগ করেছে। যেমন রানীনগরের, মুর্শিদাবাদের রানীনগরের কংগ্রেসের যিনি প্রার্থী, তার বাড়িতে কিন্তু আইপ্যাক চলে গেছিল, কারণ তার জেতার সম্ভাবনা রয়েছে এই রানীনগর থেকে। সেইখানে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল, বিষয়টা ফাঁস হয়ে গেছে। ফলে তৃণমূল কিন্তু এখনো তার খেলা ছেড়ে দেয়নি। সে যে খেলাগুলো খেলবে বলে ঠিক করেছিল, একটাও খেলা কিন্তু ভোটের দিন খেলতে পারেনি। সমস্ত খেলা তার শেষ হয়ে গেছে। এই দিক থেকে বলতে পারি তার সমস্ত খেলা শেষ হয়েছে। ভয়ঙ্কর খেলা বলেছিলেন আমাদের পিসিমণি, কোনো ভয়ঙ্কর খেলা খেলতে পারেনি। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী সমস্ত খেলা শেষ করে দিয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। কিন্তু এখন যেটা রয়েছে যে এই কাউন্টিংয়ে কি করে বিষয়গুলো পাল্টে যায় আপনাদের সঙ্গে, সেটাই আমি এখন আলোচনা করব। বিষয় হচ্ছে, দেখুন, কাউন্টিংয়ে থাকবে হচ্ছে প্রত্যেক দলের কাউন্টিং এজেন্ট একজন করে। এইবার সেই কাউন্টিং যেখানে হবে, যে পোলিং অফিসার তিনি থাকবেন, একটা তারের জাল থাকবে তার ওপাশে, আর এপাশে দাঁড়িয়ে থাকবে সমস্ত দলের কাউন্টিং এজেন্টরা। তৃণমূল এখানে কি করেছে জানেন? তৃণমূল এখানে তাদের কম করে দুটো ড্যামি ক্যান্ডিডেট রেখেছে। তাহলে তাদের দলের পক্ষ থেকে দুটো ড্যামি ক্যান্ডিডেট, দুজন কাউন্টিং এজেন্ট প্লাস তাদের দলের একটা অরিজিনাল, তাহলে তিনজন থাকবে। আর বিজেপির ক্ষেত্রে থাকবে হচ্ছে একজন। কিছু কিছু ক্ষেত্রে বিজেপি যেটা করেছে, একজন ড্যামি ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, সেক্ষেত্রে ধরুন দুজন থাকবে। আর বিরোধীরা যারা এই সিপিএমের এজেন্ট, তারা তো চাইবে না, তারা চায় না যে বিজেপি ক্ষমতায় আসুক। কাউন্টিংয়ের সময় কিন্তু এরা সব এককাট্টা হয়ে যাবে। সেক্ষেত্রে বিজেপির এজেন্টরা চাপে পড়বে। তারপরে ধরুন আগে গেলে সামনে দাঁড়াবে। এইবার বিজেপির কাউন্টিং এজেন্টরা যদি পরে যায়, পরে গিয়ে দেখতে পারবে সামনে তৃণমূলের তিনজন, সিপিএমের একজন, চারজন, কংগ্রেসের একজন, পাঁচজন, আর অন্য দলের যদি থাকে তাহলে 6-7 জন ইতিমধ্যেই দাঁড়িয়ে পড়েছে। তাহলে বিজেপির এজেন্টকে অনেক পেছনে দাঁড়াতে হবে। এই যে পেছনে দাঁড়ানো, এই পেছনে দাঁড়িয়ে সে পুরো বিষয়টা ভালোভাবে দেখতে নাও পেতে পারে। তার উপর আরও একটা ভয়ঙ্কর বিপদ রয়েছে। সেই বিপদটা হচ্ছে কি, এই যে কাউন্টিং এজেন্ট কোন দল কি করবে সেগুলো তো আগের থেকে ঠিক করে ফেলা হয়। দল সিদ্ধান্ত নেয় যে কাউন্টিংয়ে কারা কারা যাবে। ধরুন 16 জন কাউন্টিং এজেন্ট ঠিক করা হয়েছে একটা বিধানসভার জন্য। সেটা যদি ফাঁস হয়ে যায়, তো তৃণমূলের এবং আইপ্যাকের লোকজন তার বাড়িতে চলে যাবে। তার বাড়িতে চলে গিয়ে তাকে প্রথমে টাকার লোভ দেখাবে, তারপরে তাকে হুমকি দেবে। তো হুমকি দিলে এই কাউন্টিং এজেন্ট আর সেদিন তাকে পাওয়া যাবে না, সে মোবাইল অফ রেখে দেবে। পরের দিন যখন সকালবেলা সবাই যখন যাবে, ফোন করবে এবং তাকে যদি ফোনে না পাওয়া যায়, সেই সময় কিন্তু আর কিছু করার নেই, কাউন্টিং এজেন্ট পাওয়া যাবে না। ফলে এখানেও বাদ চলে যেতে পারে, ভয়ে বাদ চলে যেতে পারে। আবার ধরুন টাকা দিয়ে তাকে কেনা হয়েছে, যদি টাকা দিয়ে সে টাকার লোভ সামলাতে না পেরে সে যদি চলে যায়, তাহলে ওই কাউন্টিংয়ের সময় তৃণমূলের যে এজেন্টরা যা বলবে তাই সে শুনবে। তো এইবার আমি আসি মূল কাউন্টিংয়ের জায়গায়। সেখানে যখন দাঁড়িয়ে আছে, তো বিজেপির যে কাউন্টিং এজেন্টটা, ধরুন আমি ধরে নিচ্ছি সবাই বেশ এতদিন ধরে যারা বিজেপি করছে তারা কিন্তু প্রত্যেকেই সাহসী। কারণ সাহসী না হলে এই একটা সরকারি দলের সঙ্গে লড়া যায় না। অতএব যে কথাগুলো বললাম সেগুলো একটা সম্ভাবনা বলেছি, কিন্তু আমি ধরে নিচ্ছি বিজেপির সব কাউন্টিং এজেন্টই হচ্ছে যথেষ্ট সাহসী, তাই তারা সাহস করে সেখানে যাবেন। কিন্তু ধরুন কোনো জায়গায় যদি দেখা যাচ্ছে যে বিজেপি পরপর জিতছে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই, সেখানে তো বাকিরা হতাশ হয়ে যাবে।
কিন্তু অন্য কোনো বুথে দেখা যাচ্ছে, অন্য কোনো বিধানসভায় সেখানে প্রথম দিকে তৃণমূল এগিয়ে রয়েছে, হয়তো 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড পর্যন্ত এগিয়ে রয়েছে। পরবর্তীকালে দেখা যাবে যে সেখানে আবার বিজেপি এগিয়ে যাচ্ছে। কিন্তু এই যে যখন তৃণমূল এগিয়ে যাচ্ছে, সেই সময় যদি এই তৃণমূলের যে কাউন্টিং এজেন্টরা বিজেপির কাউন্টিং এজেন্টকে কানে কানে বলে দেয়, তোরা তো হেরে গেছিস, মানে কানে কানে কিন্তু সেই কথাটা অন্যভাবে, বেরিয়ে যা, তোদের এখানে আর থাকবি না, তাহলে বেরোনেই কিন্তু পরে তোরা হাত পা আর আস্ত থাকবে না। তো ভয় পেয়ে সেই কাউন্টিং এজেন্ট যদি ভয় পেয়ে যায়, সেক্ষেত্রে তো মারাত্মক ব্যাপার হবে। তো এই যে জিনিসগুলো না, তৃণমূল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এই জিনিসটা করতে থাকবে। তার উপরে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ধরুন একটা ইভিএম খোলা হলো, অন করার সঙ্গে সঙ্গেই সেখানে দেখা যাবে কে কত ভোট পেয়েছে। আমি শুধু বিজেপি আর তৃণমূল, কারণ এই প্রধান দুটো দলই তো হবে, বাকিরা তাদের পার্সেন্টেজ খুব কম থাকবে, তাদের ভোটও খুব কম পড়বে। ধরুন সেই মেশিনটাতে দেখা গেল বিজেপি 735 পেয়েছে আর তৃণমূল পেয়েছে 525। এইবার সেটা একটা কাগজে লেখা হবে, লিখে এবার এজেন্টদের দিয়ে সই করিয়ে নেবেন সেই পোলিং অফিসার। এইবার সেই যখন সই করিয়ে নেবেন, সেখানে যদি ওটা বিজেপির সংখ্যাটা তৃণমূলের অ্যাকাউন্টে দিয়ে আর তৃণমূলের সংখ্যাটা বিজেপির অ্যাকাউন্টে দিয়ে দেয়, আর বিজেপির কাউন্টিং এজেন্ট যদি না দেখে সই করে দেয়, তাহলে কিন্তু গেল। কারণ বিজেপির যে বেশি ভোটটা সেটা তৃণমূলের অ্যাকাউন্টে চলে যাবে, আর তৃণমূলের কম ভোটটা বিজেপির অ্যাকাউন্টে চলে আসবে। ফলে এইখানে কিন্তু এই কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকতে হবে। আবার এটা টাকা পয়সা দিয়েও হতে পারে, হুমকি দিয়েও হতে পারে। ফলে বিজেপির এই এজেন্টরা যাতে যথেষ্ট রকমের বাইরের থেকে সাপোর্ট পায়, বাইরে যাতে কাউন্টিং সেন্টারের বাইরে বিজেপির কর্মী সমর্থকরা বেশি সংখ্যায় উপস্থিত থাকে, সাহস জোগানোর জন্য সেইটা কিন্তু খুব প্রয়োজনীয় হবে। ফলে এই যে আমরা ভাবছি যে খেলা শেষ হয়ে গেছে, পিসিমণির ভাইপোর খেলা শেষ, আমি কিন্তু এখনো খেলা শেষ মনে করছি না। কারণ দুটো সংস্থা দেখাচ্ছে তৃণমূল এগিয়ে রয়েছে, একটা সংস্থা দেখাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি আছে। সেক্ষেত্রে যদি এদের আমি হিসাবগুলো দেখি, সেক্ষেত্রে কিন্তু এখনো যথেষ্ট সতর্ক হয়ে এই কাউন্টিংয়ের ব্যাপারটা উতরে দিতে হবে। দেখুন যেভাবে ভোট পড়েছে, মানুষ যেভাবে ভোট দিয়েছে, তাদের যে মুড ছিল, সেই মুড থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে মানুষ এবার পরিবর্তনের পক্ষেই সায় দিয়েছে। আর এই যে এক্সিট পোলগুলো হয়েছে, এই এক্সিট পোলগুলো কিন্তু আগে যেভাবে হতো, একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে বিভিন্ন রকমের প্রশ্ন করে একটা সিদ্ধান্তে পৌঁছাতো, এখন কিন্তু তা হয় না। এখন অনেক ক্ষেত্রে এআই দিয়ে হয়, এবং আপনাদেরও অনেকের কাছে ফোন এসছে, আপনি কোন দলকে ভোট দিয়েছেন, আপনি কি বলেছেন? আমার কাছেও প্রচুর ফোন এসছে, আমাদের বাড়িতে, কিন্তু আমরা কেউই কিন্তু কিছু বলিনি, আমরা কেটে দিয়েছি ফোনটা। আর যে বলবে, কেন সে বলবে, বলেনি, আর যারা বলেছে সেইটা ধরে তারা এটা করেছে। আর দ্বিতীয় যেটা ব্যাপার আছে, ধরুন বুথে গিয়ে জিজ্ঞেস করেছে আপনি কাকে ভোট দিয়েছেন। দেখুন আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায় আমি দেখেছি, এই কথা জিজ্ঞেস করলে কেউ কখনো ক্যামেরার সামনে বলে না আমি অমুক দলকে ভোট দিয়েছি, বরং উল্টোটাও বলতে পারে। ফলে এদের যে হিসাবটা আছে না, হয়তো দেখা যাচ্ছে বিজেপিকেই ভোট দিয়েছে, সে বলে দিল আমি তৃণমূলকে দিয়েছি। কারণ তাহলে সত্যি সত্যি যে রেজাল্ট, সেটা কিন্তু এই জনমত সমীক্ষায় প্রতিফলিত হবে না। এবার আপনাদের কয়েকটা পজিটিভ দিক দিচ্ছি, ওইটা তো বলেছি, এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আমার তো এই চ্যানেলের এখনও সাবস্ক্রাইবার খুব বেশি নয়, আমার ভিডিও এখনও লাখ লাখ লোক দেখেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, এই বার্তাটা বিজেপির
কর্মী মহলে এবং জেলা স্তরের নেতাদের কাছে এইটা পৌঁছে যাওয়া দরকার। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা যত বেশি সম্ভব আপনারা শেয়ার করবেন। তো যেটা আমি বলছিলাম যে এই যে জনমত সমীক্ষা হয়েছে সেটাকে পুরোপুরি বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে, ব্যাপক হারে ভোট দিয়েছে, কারণ তারা অতিষ্ঠ হয়ে গেছে। ফলে এই যে হাওয়া, আমি এর আগেই বলেছিলাম যে এবারের ভোটের যে হাওয়া রয়েছে তাতে হচ্ছে ঝড় উঠেছে। সেই ঝড়কে ইভিএমের ভেতরে কি হয়েছে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না, হয়তো ঝড়ই হবে। আমার যেমন মত, সেই মতে হচ্ছে যে বিজেপি এই ঝড়ে 180ও পেতে পারে, কিন্তু সেই 180টা যাতে বিজেপি পায় তাতে কাউন্টিং সেন্টারে সেটা সতর্ক থাকতে হবে। আর আপনাদের কাছে একটা গোপন রিপোর্ট দিচ্ছি, সেটা হচ্ছে বিজেপিরও বিভিন্ন সংস্থা এই রাজ্য জুড়ে বিভিন্ন কাজ করেছে, তারাও প্রচুর সমীক্ষা করেছে। একটা সমীক্ষার কথা জানাচ্ছি, সেটা হচ্ছে যারা দিল্লি থেকে এসেছিল এবং সেটা ভোটের আগে, সেই ভোটের আগের যে জনমত সমীক্ষা বিজেপির, সেইটাতে দেখা গেছে তারা সাংগঠনিকভাবে 130টা আসনে জিতছেই। আর এই যে ভোটের হাওয়া আগে ছিল, সেই ভোটের হাওয়াতে তারা আরও 10 থেকে 20টা আসন জিতবে, তাহলে 30 আর 20 50 ধরে নিয়েছে। কিন্তু এই সমীক্ষার রিপোর্ট হচ্ছে ভোটের 7 দিন আগের, ফলে 7 দিন পরে কিন্তু এই সমীক্ষার রিপোর্ট আরও পাল্টে গেছে। ফলে ব্যাপক পরিবর্তনের হাওয়া উঠেছে। সেই হাওয়াতে তৃণমূল হয়তো অনেক নিচে নেমে আসবে, কিন্তু ওই যে বললাম কাউন্টিং, সেটাতে খুব সতর্ক থাকতে হবে। ফলে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। 21-এর নির্বাচনের কাউন্টিংয়ের দিনের কথা আমাদের মনে রেখে আমাদের সতর্ক হতে হবে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আমার এই ভিডিওটা শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। নমস্কার।